নমস্কার। আজকে আমরা আমাদের এক মহাজাগতিক প্রতিবেশীকে নিয়ে অ্যান্ড্রোমেডা ছায়াপথ নিয়ে একটু গভীর আলোচনায় বসব। হ্যাঁ, আমাদের খুব কাছের মহাজাগতিক হিসাবে কাছের আর কি প্রতিবেশী। ঠিক। আমরা ডক্টর চিন্ময় পালের লেখা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি মহাজাগতিক প্রতিবেশী এই চমৎকার লেখাটার সাহায্য নেব। এর থেকে কিছু জরুরি আর ইন্টারেস্টিং তথ্য আমরা খুঁজে দেখব। আমাদের লক্ষ্যটা কি? এর বিশালতা, গঠন, ইতিহাস আর সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার আমাদের আকাশগঙ্গার সাথে এর যে ভবিষ্যৎ সংঘর্ষ সেটা নিয়ে জানা। আর এটা যে খালি চোখে দেখা যায় সেটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। একদম ভাবা যায়। চলুন তাহলে শুরু করা যাক এর আকার দিয়ে। প্রথমেই বলি, এটা সত্যি বিশাল। প্রায় ধরুন 2,20,000 আলোকবর্ষ চড়া। হ্যাঁ, আমাদের আকাশগঙ্গার প্রায় দ্বিগুণ। দ্বিগুণ। আর তারা সংখ্যাটা আনুমানিক 1 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন? আমাদের আকাশগঙ্গায় যেখানে বড়জোর 100 থেকে 400 বিলিয়ন তারা, সেখানে 1 ট্রিলিয়ন সংখ্যাটা আসলেই মাথা ঘুরিয়ে দেবার মতো। ভাবাই যায় না, এত তারা। আর শুধু আকার বা সংখ্যায় নয়, এর গঠনটাও বেশ ইন্টারেস্টিং। এটা একটা দণ্ডযুক্ত সর্পিল ছায়াপথ, যাকে বলে বার্ড স্পাইরাল গ্যালাক্সি। বার্ড স্পাইরাল? আচ্ছা। হ্যাঁ, এর কেন্দ্রে একটা বেশ ঘন তারায় ভরা অংশ আছে, একটা দণ্ডের মতো, যেখান থেকে সর্পিল বাহুগুলো বেরিয়ে এসেছে। আর ওই কেন্দ্রের ঘন নাক্ষত্রিক স্ফীতিতে বাল্জে আছে প্রায় 1400 মিলিয়ন সূর্যের ভরের একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। ওহ, আমাদেরটা চেয়েও বেশ বড় তাহলে। হ্যাঁ, বেশ কিছুটা বড়। আর ওই যে সর্পিল বাহুগুলো, ওগুলোতে কিন্তু এখনো নতুন নতুন তারা তৈরি হচ্ছে। বেশ সক্রিয় একটা জায়গা। তার এর ভেতরে অনেক কিছু ঘটছে এখনো। আচ্ছা, আপনি এর ভর নিয়ে কিছু বলছিলেন না? বেশিরভাগটাই নাকি অন্য কিছু? ঠিক ধরেছেন। এর মোট ভর তো প্রায় 1.5 ট্রিলিয়ন সৌর ভরের সমান। কিন্তু মজার ব্যাপার হলো, এর বেশিরভাগটাই কিন্তু আমরা যা দেখি তারা, গ্যাস, ধুলো, সেটা নয়। তাহলে কি সেটা? সিংহভাগই হলো ডার্ক ম্যাটার। এই ডার্ক ম্যাটার আমরা দেখতে পাই না, সরাসরি শনাক্ত করতে পারি না এখনো, কিন্তু এর যে প্রচণ্ড মহাকর্ষীয় টান, সেটাই অ্যান্ড্রোমিডার মতো এত বিশাল একটা কাঠামোকে ধরে রেখেছে আর এর দ্রুত ঘূর্ণন গতিকেও ব্যাখ্যা করে। দারুণ ব্যাপার তো। এই অদৃশ্য জিনিসটাই আসল খেলোয়াড়। অনেকটা তাই। এর প্রভাব ছাড়া গ্যালাক্সিটা এত দ্রুত ঘুরলে তো কবেই ছিটকে যেত। আচ্ছা, আমাদের এই বিশাল প্রতিবেশীকে আমরা চিনলাম কি করে? এর আবিষ্কারের গল্পটা নিশ্চয়ই বেশ পুরনো। অবশ্যই। খালি চোখে দেখা গেলেও এর আসল পরিচয় পেতে কিন্তু 1000 বছরেরও বেশি সময় লেগেছে। সেই 964 খ্রিস্টাব্দে পারস্যের জ্যোতির্বিজ্ঞানী আল সুফি প্রথম এটাকে একটা ছোট মেঘ বলে নথিভুক্ত করেন। 964 সাল, অনেক আগে। হ্যাঁ, তারপর তো টেলিস্কোপ এলো। 1612 সালে সাইমন ম্যারিয়াস টেলিস্কোপে প্রথম দেখেন, আর 1764 সালে চার্লস মেসিয়ার তার বিখ্যাত ক্যাটালগে এটাকে M31 হিসেবে লিস্ট করেন। কিন্তু তখনও নীহারিকাই ভাবা হতো আমাদের গ্যালাক্সির ভেতরে। একদম। তখনও পর্যন্ত ধারণা ছিল এটা আমাদের আকাশগঙ্গারই ভেতরের কোনো গ্যাস বা তারার মেঘ, নীহারিকা। তাহলে এই ধারণাটা ভাঙল কবে? কে প্রমাণ করলেন যে এটা আসলে আমাদের ছায়াপথের বাইরে? সেই যুগান্তকারী কাজটা করেন এডভিন হাবল। সেটা 1920-এর দশকে। তিনি অ্যান্ড্রোমিডার মধ্যে কিছু বিশেষ তারা খুঁজে পান, যাদের বলে সেফিড ভেরিয়েবল। সেফিড ভেরিয়েবল? হ্যাঁ, শুনেছি এদের কথা। এদের আলো কাঁপে, তাই না? ঠিক। এদের উজ্জ্বলতা একটা নির্দিষ্ট ছন্দে বাড়ে, কমে। আর হাবল দেখলেন যে এই ছন্দের সাথে তাদের আসল উজ্জ্বলের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা ব্যবহার করেই তিনি অ্যান্ড্রোমিডার দূরত্ব মাপলেন। আর তখনই প্রমাণ হল যে এটা আমাদের থেকে লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে, আমাদের আকাশগঙ্গার অনেক অনেক বাইরে। আর এই আবিষ্কারটাই তো পুরো মহাবিশ্ব নিয়ে আমাদের ধারণাই পাল্টে দিল। আমূল বদলে দিল। বোঝা গেল যে মহাবিশ্ব শুধু আমাদের আকাশগঙ্গাতেই সীমাবদ্ধ নয়, এরকম আরও অসংখ্য ছায়াপথ আছে। আর এই দূরত্বের কারণেই তো আমরা ওর বর্তমান রূপটা দেখি না, তাই তো? লক্ষ আলোকবর্ষ দূরে। তার ওর আলো আমাদের কাছে আসতে 25 লক্ষ বছর লাগে। আমরা যখন ওকে দেখছি, তখন আসলে ওর 25 লক্ষ বছর আগের চেহারাটা দেখছি। একটা টাইম মেশিনের মতো। কি আশ্চর্য! হ্যাঁ, মহাকাশের দিকে তাকানো অতীতের দিকে তাকানো। এই অতীত দেখার ব্যাপারটা যেমন রোমাঞ্চকর, তেমনই এর ভবিষ্যৎটাও।
শুনলাম অ্যান্ড্রোমিডা নাকি সোজা আমাদের দিকে এগিয়ে আসছে, এটা সত্যি? হ্যাঁ, এটা শুধু সত্যিই নয়, মহাজাগতিক স্কেলে বেশ দ্রুতই ঘটছে। অ্যান্ড্রোমিডা আর আমাদের আকাশগঙ্গা প্রতি সেকেন্ডে প্রায় ১১০ কিলোমিটার বেগে একে অপরের দিকে ছুটে আসছে। প্রতি সেকেন্ডে ১১০ কিলোমিটার? কারণটা কি শুধুই মহাকর্ষ? হ্যাঁ, এদের দুজনের মধ্যেকার বিশাল মহাকর্ষীয় টানই এর কারণ। তার মানে সংঘর্ষ তো হবেই। কবে নাগাদ হতে পারে এই মহামিলন? আর হলে কি হবে? মানে তারাগুলোর মধ্যে কি সরাসরি ধাক্কা লাগবে? বছর পর এই দুটো ছায়াপথের সংঘর্ষ শুরু হবে, আর শেষ পর্যন্ত এরা মিলেমিশে একটা বিশাল উপবৃত্তাকার ছায়াপথ তৈরি করবে। অনেকে মজা করে এর নামও দিয়েছে মিল্কোমেডা। মিল্কোমেডা, বাহ! কিন্তু তারাগুলোর কি হবে? দেখুন, তারাগুলোর মধ্যে সরাসরি ধাক্কা লাগার সম্ভাবনা কিন্তু খুবই কম, কারণ দুটো তারার মধ্যে গড় দূরত্ব অনেক বেশি। আচ্ছা। কিন্তু দুটো গ্যালাক্সির সামগ্রিক মহাকর্ষীয় টানাপোড়েনে এদের গঠন পুরো ওলটপালট হয়ে যাবে। তৈরি হবে দর্শনীয় জোয়ারের লেজ, মানে টাইডাল টেলস। গ্যালাক্সি থেকে ছিটকে পড়া তারা আর গ্যাসের লম্বা লম্বা স্রোত দেখা যাবে হয়তো। আর আমাদের সূর্য, আমাদের কি হবে? আমাদের সূর্য বা সৌরজগতের হয়তো সরাসরি কোনো ক্ষতি হবে না, মানে ধ্বংস হবে না। কিন্তু এই বিশাল মহাজাগতিক নাচন কুদনে আমাদের সৌরজগৎ হয়তো ছিটকে যেতে পারে। নতুন যে গ্যালাক্সিটা তৈরি হবে তার হয়তো কোনো দূর প্রান্তে চলে যেতে পারি আমরা, বা সম্পূর্ণ নতুন একটা কক্ষপথে ঘুরতে শুরু করতে পারি। ভাবলেই কেমন যেন লাগে। তার মানে এই সংঘর্ষ আসলে গ্যালাক্সিগুলো কিভাবে বড় হয়, কিভাবে বিবর্তিত হয়, সেটার একটা উদাহরণ। ঠিক তাই। অ্যান্ড্রোমিডা নিজেই এর প্রমাণ। এর চারপাশে ছোট ছোট অনেক স্যাটেলাইট গ্যালাক্সি আছে, আর এর শরীরে অতীতের সংঘর্ষের চিহ্নও পাওয়া গেছে। ওই যে বললাম টাইডাল স্ট্রিমস, ওগুলো আসলে অতীতে ওর গ্রাস করা ছোট গ্যালাক্সিরই অবশেষ। তার মানে ও আগেও এরকম ছোট গ্যালাক্সি খেয়ে বড় হয়েছে? হ্যাঁ, এই প্রক্রিয়া গ্যালাক্সি বিবর্তনের খুব স্বাভাবিক একটা অংশ। আর অ্যান্ড্রোমিডা এত কাছে হওয়ায় আমরা এই প্রক্রিয়াটা খুব ভালোভাবে স্টাডি করতে পারি। হাবল বা এখন জেমস ওয়েব টেলিস্কোপ, এরা আমাদের অ্যান্ড্রোমিডা নক্ষত্র গঠন, ডার্ক ম্যাটারের প্রভাব, এই সব বিষয়ে অনেক খুঁটিনাটি তথ্য দিচ্ছে। তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম, অ্যান্ড্রোমিডা শুধু রাতের আকাশে একটা আবছা আলো নয়, এটা একটা বিশাল, ঐতিহাসিক আর খুব ডাইনামিক একটা প্রতিবেশী। এর অতীত আমাদের গ্যালাক্সি গঠনের ইতিহাস বুঝতে সাহায্য করে, আর এর ভবিষ্যৎ আমাদের নিজেদের ভবিষ্যতের সাথেই জড়িয়ে আছে। আর জানেন তো, পরিষ্কার আকাশে একটু চেষ্টা করলে ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলের কাছে একে খুঁজে পাওয়া যেতে পারে। সত্যি? তাহলে তো একবার চেষ্টা করতেই হয়। একদম। শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। অ্যান্ড্রোমেডার এই যে ছোট ছোট ছায়াপথ গ্রাস করার ইতিহাস, আর আমাদের আকাশগঙ্গার সাথে এর আসন্ন মহামিলন, এই যে ক্রমাগত এক হয়ে যাওয়ার প্রবণতা, এটা কি মহাবিশ্বের বৃহত্তর কাঠামো, মানে গ্যালাক্সি ক্লাস্টারগুলোর চূড়ান্ত পরিণতি, বা তাদের দীর্ঘমেয়াদী গঠন সম্পর্কে কোনো গভীর ইঙ্গিত দেয়? দারুণ প্রশ্ন। এটা নিয়ে নিশ্চয়ই আরও অনেক গবেষণা হবে। আজকের এই গভীর আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।